জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, গতদিন যেটা ছিল যে এলসিফ আপনারা দেখছেন। আজকে নেক্সটে যাব আমরা। তারপর গত দিনের ক্লাসটা একটু আরেকবার বলে নিই। সেটা হচ্ছে ইফ নর্মালি শর্ত দিয়ে আপনি যদি কোনো কোনো কিছু চেক করতে চান, ইফ কোনো কিছু ট্রু হয়, সত্য হয়, তাহলে সেক্ষেত্রে সেই ইফ এর যত কিছু আছে সবকিছু রান করবে। আর এলস ছিল হচ্ছে যদি ইফ সত্য না হয় তাহলে সেক্ষেত্রে এলস এর মধ্যে এটা যেত। সিনট্যাক্সটা ছিল ইফ এর পরে একটা কন্ডিশন, তারপরে আপনার স্টেটমেন্ট গুলো দিতে হবে। যদি মাল্টিপল স্টেটমেন্ট হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং শেষ এই জিনিসটা একটু দেখে রাখবেন, কারণ অনেক সময় এটা ভুল হয়। আর এলসে একইভাবে এখানে কোনো কন্ডিশন থাকবে না, সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং শেষের মধ্যে যা ইচ্ছা দিতে পারবেন। এবং কন্ডিশন যদি মিথ্যা হয়, ইফ এর কন্ডিশন, তাহলে সে এলসে আসবে। আর এলস ইফ যেটা ছিল, যে এলস ইফ এখানেও একটা শর্ত দেওয়া যায়, এবং ইফ যদি মিথ্যা হয় তাহলে এলস ইফ এ সে ঢুকবে এবং এলস ইফ এর মধ্যে যা কিছু আছে সবকিছু এক্সিকিউট করবে। দেন আবার এলস ইফ যদি থাকে, এলস ইফ ইচ্ছা মতো যতগুলো ইচ্ছে দেওয়া যায়। আর আবার যদি এলস ইফ থাকে তাহলে সেটাও দেখা যাচ্ছে যে চেক করবে, যদি ওপরে কোনো একটা ট্রু হয়ে যায় তাহলে বাকিগুলো আর চেক করবে না। কিন্তু ট্রু না হলে প্রত্যেকটা চেক করতে করতে ফাইনালি সে এলস এ গিয়ে পৌঁছবে, যদি ট্রু ওপরের কোনোটা না হয়। আর এলস যদি আপনারা না দেন তাহলে সে কোনো এলস পাচ্ছে না। আপনার যে লিখে এলস লিখতে হবে এমন কোনো বাধ্যতামূলক কোনো কিছু নাই। আপনি চাইলে এলস ইফ না রেখে শুধু ইফ রাখতে পারেন, অথবা চাইলে এলস ইফ শুধু রাখতে পারেন। এবং সবশেষে যদি মনে হয় যে এলস এর প্রয়োজন আছে তাহলে সেক্ষেত্রে এলস দিতে পারেন। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে যে আপনার কেমন ধরনের প্রোগ্রাম তৈরি করতে হবে, আপনার কেমন ধরনের লিখতে হবে, মানে আপনার রিকোয়ারমেন্টটা কি, যে জিনিসটা তৈরি করছেন সেখানে রিকোয়ারমেন্টটা কি আছে, কেমন জিনিস তৈরি করতে হবে। তো সেটার উপর ডিপেন্ড করবে যে আপনাদের কি কি ব্যবহার করা লাগছে। এখন নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এন্ড আর হচ্ছে অর, এই দুইটা সাইন। এখানে যে এন্ড সাইন যেটা দিচ্ছি, যদি দুইটা এন্ড সাইন একসাথে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে যেটা বোঝায় যে এর পাশে একটা, মানে যে কোনো ট্রু অথবা ফলস থাকবে, সত্য অথবা মিথ্যা। আর মানে বাম পাশে এবং ডান পাশে দুই পাশেই সত্য এবং মিথ্যা থাকতে পারবে। অরের ক্ষেত্রেও সেম, ডান পাশে এবং বাম পাশে দুই পাশে সত্য এবং মিথ্যা থাকতে পারবে। তো এই বিষয়টা আমি একটু উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখাই। সাপোজ ট্রু, আমি যদি এখানে ট্রু লিখি এন্ড দিয়ে, তাহলে বলতে পারেন যে এই দুইটা গুণ ফল তৈরি হচ্ছে। ট্রু এর মান আমরা নর্মালি নাম্বার হিসেবে কত জানি, মনে করেন যে ট্রু লেখা আছে, আমি যদি অ্যালার্ট প্লাস এক্স করি তাহলে এখন কত প্রিন্ট হবে? ওয়ান প্রিন্ট হবে। জি, এটা ওয়ান প্রিন্ট হবে। ঠিক আছে। আর যদি আমি ফলস লিখি, মানে আমি যখন ইন্টিজার নাম্বারে, ইন্টিজার না সরি, নাম্বারে পরিণত করছি, তখন জিনিসটা ওয়ান অথবা জিরোতে পরিণত হচ্ছে। ফলস হলে জিরো দেখাবে আমাকে, এবং ট্রু হলে ওয়ান দেখাবে। তো এইখানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে যদি আমি এন্ড সাইন দিই দুইটা, তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে যে দুইটার গুণফল। মনে করেন যে ট্রু মানে কি ওয়ান, ট্রু ইকুয়াল টু ওয়ান, আর ফলস জিরো। ওয়ান ইন্টু ওয়ান করি তাহলে ইকুয়াল টু কত ওয়ান আসে? হবে। ওয়ান হবে। আর ওয়ান ইন্টু জিরো করি তাহলে ইকুয়াল টু কত জিরো আসবে? হবে। অথবা আমি যদি জিরো ইন্টু ওয়ান করি তাহলে কত আসবে? জিরোই আসবে। হ্যাঁ, কোনো চেঞ্জ হচ্ছে না। মানে আগে জিরো আসুক বা পরে জিরো আসুক, চেঞ্জ হবে না। যদি একটা জিরো থাকে তাহলে সে অবশ্যই জিরো আসবে। ইভেন যদি আমি জিরো ইন্টু জিরো করি, জিরোই আসবে। তার মানে শুধুমাত্র ওয়ান ইন্টু ওয়ানেই কিন্তু সে ওয়ান দিচ্ছে। তার মানে এন্ড এর ক্ষেত্রে যদি ট্রু ট্রু থাকে তাহলে সে শুধুমাত্র ওয়ান রিটার্ন করবে বা ট্রু রিটার্ন করবে।
ফর এক্সাম্পল আমি যদি এটা রান করি, এখানে সাপোজ আমি ট্রু দিলাম, এপাশেও ট্রু দিয়ে দিলাম। এখন যদি আমি এক্সটাকে অ্যালার্ট করি, তাহলে যেটা হবে আমাকে ট্রু দেখাচ্ছে, তার মানে 1 1 হয়ে আছে, এপাশে 1 এপাশেও 1, দুইটা 1 মিলে গুণ হয়ে হচ্ছে 1, যার কারণে ট্রু আসতেছে আমাদের কাছে। কিন্তু যদি কোনো এক পাশে যদি ফলস আসে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তাহলে আমাকে ফলস দিচ্ছে, কারণ 1 আর 0 গুণ করলে 0 আসে। তো বিষয়টা এইভাবে মনে রাখা যাবে। আসলে আপনারা চাইলে দুই পাশে যদি ফলস দেন, তাহলে দেখবেন যে 0 আসতেছে, মানে ফলস আসতেছে। তো এই জিনিসটা আসলে মানে এন্ড এন্ড যে চিহ্নটা আছে, এর বাম পাশে এবং ডান পাশে আপনি যা দিবেন সেটার সে গুণফল বের করছে, এক প্রকার বলতে পারেন। দেখা যাচ্ছে যে গুণফলটা মানে আসলে গুণফল বের করে না, সেটা আসলে সে চেক করে যে দুইটাই সত্য কিনা। তবে আপনারা মনে রাখার ক্ষেত্রে এইভাবে মনে রাখতে পারেন যে দুইটার গুণফল যদি 1 1 হয়, দেখা যাচ্ছে 1 ইনটু 1, তাহলে তো 1 হচ্ছে, তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে আমার ট্রু। আর যদি সামহাও 0 চলে আসে গুণফল, তাহলে সেটা ফলস। তো এতক্ষণ যেটা দেখালাম, এটা শর্তে যেভাবে ইউজ হয়, মনে করেন যে আমি একটা রেঞ্জের মধ্যে নাম্বার আছে কিনা সেটা দেখতে চাচ্ছি। লেট আমি ইনপুট নিলাম একটা নাম্বার, ইনপুট এ নাম্বার, দেন আমি যদি x ইকুয়াল টু প্লাস এক্স লিখি, তার মানে x এর নাম্বার কনভার্ট করছি আমি, সেই নাম্বার কনভার্ট করে সেটা আবার x এর মধ্যেই রাখছি। এখন যদি অ্যালার্ট করি, তাহলে দেখেন এখানে কি দাঁড়াচ্ছে, ইনপুট এ নাম্বার। আমি যদি 32 লিখি, তাহলে আমাকে 32 দেখাচ্ছে, সে নাম্বারে পরিণত হয়ে গেছে। আমি যদি এখানে টাইপ অফ এক্স দিই, তাহলে আমাকে নাম্বার দেখাবে, দেখেন নাম্বার দেখাচ্ছে, মানে প্লাস সাইনের মাধ্যমে আমি নাম্বারে কনভার্ট করলাম। এটা আপনাদেরকে আগেও দেখানো হয়েছে, তারপর আরেকবার একটু মনে করে দিলাম বিষয়টা। তো এখন আমি যদি জানতে চাই যে এইটা 10 এবং 20 এর মধ্যে আছে, এরকম যদি হয়, তাহলে আমি তাকে একটা কিছু মেসেজ দিব, ইফ, তাহলে এই রেঞ্জের মধ্যে যদি চেক করতে চাই, তাহলে আমরা নর্মালি ম্যাথমেটিকে মানে ম্যাথমেটিক্সে যেটা করতাম সেটা হচ্ছে এক্স ইজ সাপোজ 10 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 20, যেহেতু এর মধ্যে মধ্যে চেক করতে চাইলে আমরা ম্যাথমেটিক্সে এই জিনিসটা করতাম, কিন্তু প্রোগ্রামে আমরা এই জিনিসটা করতে পারবো না, কারণ প্রোগ্রামে আমাদের শুধুমাত্র এই দুইটা অংশকে একসাথে এইভাবে তুলনা করতে পারবো। মানে এক্স ইজ লেস দেন 10, এইটা 10 ইজ সরি 10 ইজ লেস দেন এক্স, এটা আমরা তুলনা করতে পারবো, কিন্তু আমরা একই সাথে পাশাপাশি আরেকটা লেস দেন দিয়ে 20 এইভাবে লিখতে পারবো না। সো আমরা এই জিনিসটা চেক করবো কিভাবে? এখন চিন্তা করে দেখো তো, এখানে প্রশ্ন কিন্তু একটা বিষয় আসতেছে, এক্স 10-এর থেকে বড় এবং 20-এর থেকে ছোট, তাই না? মানে হয় আমি জানতে চাচ্ছি যে এক্সটা রেঞ্জের মধ্যে আছে কিনা, 10 এবং 20-এর মধ্যে আছে কিনা। যদি এটা আমি চেক করতে চাই, তাহলে কি করতে হবে, এক্স 10-এর থেকে বড় এবং 20-এর থেকে ছোট হতে হবে, তাই না? সো আমরা এইভাবে শর্ত দিতে পারি, যেহেতু এখানে এবং কথাটা আসতেছে, সো এখানে আমরা ইউজ করব হচ্ছে এন্ড চিহ্নটা, মানে এক্স ইজ গ্রেটার দেন 10 এন্ড এক্স ইজ লেস দেন 20। এখন যদি আমি এই শর্তটা দিই, তাহলে অ্যালার্ট এক্স ইজ উইদিন রেঞ্জ, আর এলস আমি কিছু একটা মেসেজ প্রিন্ট করতে পারি, আউট অফ রেঞ্জ। এখন যদি আমি এটা রান করি, দেখেন আমি সাপোজ কোন একটা নাম্বার দিলাম, আউট অফ রেঞ্জ, 10 এবং 20-এর মধ্যে কোনো একটা নাম্বার দিই, তাহলে দেখেন আমাকে দেখাচ্ছে এক্স ইজ উইদিন রেঞ্জ। তো এই বিষয় এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে এন্ড এর কনসেপ্টটা, জি এন্ড ভাই, সাইন বুঝতে যেটা পারছি। আছে। হ্যাঁ ভাই। আসলে আপনারা যখন শর্ত লিখতে যাবেন, আপনারা শর্ত সর্বদা
বাংলা আগে ট্রান্সলেট করে নেবেন যে আসলে আমরা শর্তটা কি চাচ্ছি। এক্স 10-এর থেকে বড় এবং 20-এর থেকে ছোট, এখানে যে এবং কথাটা আসলো তার মানে এখানে এন্ড এন্ড আসবে। যদি আসে যে এক্স 10-এর থেকে বড় অথবা এক্স 20-এর থেকে বড়, অথবা যদি আসে তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে অর চিহ্ন। মানে সাপোজ এক্স 10-এর থেকে মানে বড় অথবা 20-এর থেকে ছোট, মানে যে কোনো একটা যদি হয়, 10-এর থেকে বড় যদি হয় অথবা 20-এর থেকে ছোট হয়, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমি একটু জিনিসটা স্পেসিফাই করার জন্য এইভাবে লিখতে পারি যে এক্স 10-এর থেকে বড় অথবা 5-এর থেকে ছোট, যে কোনো একটা। যদি এরকম হয় তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে। আমি সাপোজ সে বলছে এক্স ইজ উইদিন রেঞ্জ, আমি কিন্তু 34 দিয়েছি। 34 এখানে শর্তটা কিভাবে ম্যাচ করছে, অথবা যখন আমি বলছি, আচ্ছা অথবা আমি আরেকটা বিষয় বলিনি, সেটা হচ্ছে এই চিহ্নটা আপনারা কিভাবে বুঝবেন যে এটা ট্রু হবে না ফলস হবে। তো আমি একটু, আচ্ছা আপনাদেরকে কমেন্ট করা বুঝ একটু শেখাই দিই। সেটা হচ্ছে আপনারা যখন এইভাবে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে কোনো কিছু লিখবেন, সাপোজ আমি লিখলাম স্ল্যাশ স্ল্যাশ দিয়ে সামথিং, এই যে আমি একটা ওয়ার্ড লিখলাম, এটা কিন্তু কোনো মিনিং দাঁড়ায় না। কিন্তু এটা আমার যে মানে কম্পিলার আছে, সরি এখানে ইন্টারপ্রিটার যেটা আছে, সে কিন্তু কখনো ওটা পড়েও দেখবে না, কারণ ওইটা হচ্ছে কমেন্ট। এটার দ্বারা আমি কোনো কিছু একটা মনে রাখার জন্য এটা লিখতে পারি। মানে সাপোজ মনে করেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে কিছু একটা লিখে রাখতে পারি। অথবা দেখা যাচ্ছে যে আসলে কমেন্টের ব্যবহার সবচেয়ে বেশি হয় তখন যখন দেখা যাচ্ছে যে আপনি অনেক বড় একটা প্রজেক্ট করছেন এবং ওইখানে সব জায়গাতে আপনি কমেন্ট করে রাখছেন যে এই অংশটা এই কাজে লাগছে। তখন যেটা হবে যে আপনার জন্য পরবর্তীতে যখন ওই প্রজেক্টটা আপডেট করতে যাবেন, তখন ওটার জন্য আপনার ইজি হবে বিষয়টা, আপনাকে হেল্প করবে জিনিসটা। তবে আপনারা যেহেতু সাইবার সিকিউরিটি ফিল্ডে আছেন, এখানে কিন্তু কখনো কমেন্টের হেল্প পাবেন না। যেমন যদি আমি নর্মাল যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, youtube.com এ ঢুকলাম, এখানে দেখেন আমি যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্টে যে স্ক্রিপ্ট গুলো আছে এই স্ক্রিপ্ট গুলো আপনি চাইলে এখানে সোর্সেস লেখা আছে, সোর্সেসে গেলে এখানে আপনি এই স্ক্রিপ্ট গুলো পাবেন। এখানে দেখেন কোন রকম কিন্তু এখানে এইচটিএমএল ও আছে, স্ক্রিপ্টও আছে, কিন্তু এখানে দেখেন কোন রকম কমেন্ট নাই। কারণ যখন একটা ওয়েবসাইট বানানো হয়, ডিপ্লয় করার সময় কমেন্ট গুলাকে মানে হটাই দেওয়া হয় মিনিফাই করার সময়। এটা যদিও মানুষ নিজে করে না, এটা প্রোগ্রাম করে, কিছু মিনিফাই করা প্রোগ্রাম আছে যারা এই কাজগুলো করে দেয়। তো তখন কমেন্ট গুলার সামনে ইউজারের কাছে আসে না। তার মানে আপনি যদি এই ফাইলটা নিজে পড়তে চান, পড়ে বুঝতে চান যে ইউটিউব আসলে কি করছে, তাহলে আপনাকে কমেন্ট ছাড়াই হেল্প নিতে হবে, মানে কমেন্ট ছাড়াই কাজগুলো করতে হবে। তখন কমেন্টের কোনো হেল্প পাবেন না। কিন্তু যখন আপনি একটা প্রজেক্ট বানাইছেন এবং সেখানে সেই প্রজেক্টে আপনি কাজ করছেন, তখন আপনি যদি কমেন্ট করে রাখেন কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের হেল্প হবে ভবিষ্যতে ওই ফাইলটা পুনরায় ওপেন করে কাজ করার ক্ষেত্রে। অথবা দেখা যাচ্ছে আপনি বিশাল বড় একটা অফিসে কাজ করেন, সেখানে অনেকজন একসাথে কাজ করে, তখন আপনি যদি কমেন্ট করে রাখেন আপনার কোডটাকে, আরেকজন যখন আপনার কোডটা নিয়ে কাজ করবে তখন সে কিন্তু বুঝতে পারবে ইজিলি। তো এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে কমেন্ট কিন্তু অনেক কাজে দেয়। তো আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি কমেন্টের মাধ্যমে। কমেন্ট করার সিস্টেম হচ্ছে দুইটা, একটা যদি আপনি দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দেন, যেটা হচ্ছে এই যে সামনের দিকে স্ল্যাশ করা আছে, এরকম যদি দুইটা স্ল্যাশ দেন তারপরে আপনি যা ইচ্ছে লিখবেন, ওই পুরো লাইনটা কমেন্ট হয়ে যাবে। আর পরের লাইনে কিন্তু কোনো কিছু লিখলে সেটা কমেন্ট হবে না। ইভেন আপনি যদি এখানে কোডও লিখেন অ্যালার্ট হ্যালো, দেখেন আমি এই কোডটা যদি এখন রান করি, তাহলে আমাকে কিন্তু অ্যালার্ট হ্যালো দিচ্ছে না। ওটা কিন্তু শুরুতে আসার কথা ছিল, কিন্তু আমাকে কোনো কিছু দিচ্ছে না, কারণ এটা আমি কমেন্ট করে রাখছি। কিন্তু এটা যদি আমি নর্মালি রাখতাম, তাহলে দেখেন এটা আমাকে দেখাচ্ছে হ্যালো দেখাচ্ছে। সো বিষয়টা হচ্ছে কমেন্টের বিষয়টা এরকমই যে আপনি যখন কোনো কিছু একটা কমেন্ট করবেন, সেটার প্রোগ্রাম দ্বারা মানে সেটার আপনি যেখানে রান করছেন সেখানে ওই জিনিসটা রান হবে না, ওই লাইনটা রান হবে না। আরেকটা উপায় আছে যে আপনি যদি একসাথে মাল্টিপল লাইন কমেন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে যেটা করা যায় যে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, দেখেন সবগুলা কিন্তু ওই কালার হয়ে গেল। আমি যদি এখন স্টার ফরওয়ার্ড স্ল্যাশ লিখি,
তাহলে এই পর্যন্ত কমেন্টটা রেঞ্জ দিয়ে দিলাম একটা, যে এইখান থেকে শুরু এখানে শেষ, এই পর্যন্ত পুরা যত যা লেখা আছে সব হচ্ছে কমেন্ট। এখন আমি এখানে যা ইচ্ছে লিখি, এই অংশটা প্রোগ্রাম কখনো রান হবে না। দেখেন আমি এর ভিতরে অনেক কিছু লিখে রাখছি, প্রম্পট লিখে রাখছি, অ্যালার্ট লিখে রাখছি, কোনো কিছু রান হচ্ছে না। কিন্তু এর বাহিরে যদি আমি কোথাও কিছু একটা লিখি, অ্যালার্ট হ্যালো লিখলাম, এখন দেখেন আমাকে হ্যালো দেখাচ্ছে। একই জায়গায় আমি যদি আর এই লেখাটার উপরে লিখি কোনো কিছু, অ্যালার্ট সামথিং, তাহলে দেখেন আমাকে ওটাও দেখাচ্ছে। কিন্তু এই অংশের মধ্যে কোনো কিছু লিখলে সেটা আর দেখাবে না, কারণ এই অংশটা রান হবে না। এই অংশটা কোনোভাবেই রান হবে না। এই অংশটা বাস আপনার সুবিধার্থে, যে আপনি এই অংশটাকে কমেন্ট করে রাখছেন। এখন সাপোজ আপনাদেরকে আমি অন্য একটা প্রোগ্রাম দেখাতে চাচ্ছি, আমার পুরো প্রোগ্রামটা রান করার দরকার নাই, সেক্ষেত্রেও আমি কিন্তু কমেন্ট করে রাখতে পারি। এখন আমার আসলে এটার প্রয়োজন নেই এই অংশটা, আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটার জন্য নতুন অংশ লিখতে হবে। সো আমি লিখলাম ট্রু অর সাইন, যেটা বোঝাচ্ছিলাম একটু আগে। আচ্ছা, কমেন্ট নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, কোনো প্রশ্ন নেই। আচ্ছা তাহলে নেক্সটে যাই। এই যে অর সাইন, যেটা এই সাইনটা যেটা করে, যে এই সাইনটা অনেকটা বলতে পারেন যে প্লাস সাইনের মতো, যোগ করা। মনে করেন ট্রু, ট্রু মানে কত? 1। আরেকটা ট্রু মানে কি? 1। 1 1 ইকুয়াল টু কত হয়? 2 হয়, কিন্তু 0 হয় না। আবার 1 প্লাস 0 যদি করি, সেটা ইকুয়াল টু কিন্তু 1 হয়, 0 হবে না। ইভেন 0 প্লাস 1 ইকুয়াল টু কিন্তু 1 হয়। শুধুমাত্র 0 প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 0 হবে। সো আপনি অনেকটা প্লাস সাইনের মতো করে মনে রাখতে পারেন বিষয়টাকে, যে এটার যদি এপাশেও ট্রু থাকে এপাশেও ট্রু থাকে, তাহলেও সে 1 দেখাবে আপনাকে, মানে ট্রু দেখাবে। 1 না, এখানে 2 যদিও লেখা আছে, কিন্তু এটা ট্রু দেখাবে আপনাকে। যদি আমি এটা রান করি, দেখেন অ্যালার্ট এক্স, তাহলে আমাকে কিন্তু ট্রু দেখাচ্ছে। আবার একই জায়গায় যদি আমি এখানে কোনো একটা জায়গায় ফলস লিখে দিই, আগের বার কিন্তু এন্ড এর ক্ষেত্রে ফলস লিখলেই সাথে সাথে সে আমাকে ফলস দেখাচ্ছিল, কিন্তু এখানে ট্রু দেখাচ্ছে। কারণ প্লাসের যে নিয়মটা বললাম আপনাকে, যে এক পাশে যদি 0 হয় আরেক পাশে 1 হয়, দুইটা কিন্তু কিন্তু যোগ করলে 1ই হয়। শুধুমাত্র দুই পাশে যদি ফলস থাকে, তাহলে সেই শুধুমাত্র আপনাকে ফলস দেখাবে। দেখেন ফলস দেখাচ্ছে। তো এখানে অরর কনসেপ্টটা যেটা আছে, এটা কিন্তু অনেকটা এইভাবে মনে রাখতে পারেন আপনারা, যে অথবা কোনো প্রশ্ন আসলে, সাপোজ মনে করেন আপনি বাংলায় কোনো কিছু একটা বলছেন, কোন একটা শর্ত তৈরি করছেন, তখন আপনার কাছে মানে শর্তটার মধ্যে অথবা কথাটা চলে আসলো। মনে করেন আপনি চাচ্ছেন যে সংখ্যাটা হয় 5-এর থেকে ছোট হবে অথবা 20-এর থেকে বড় হবে, তখন কিন্তু এখানে অথবা শব্দটা চলে আসতেছে। তখনই আপনার দরকার হচ্ছে অর, মানে 5-এর থেকে ছোট অথবা 20-এর থেকে বড়। তাহলে আমি সেক্ষেত্রে কি করতে পারি? এখানে লিখতে পারি x is less than 5 অথবা x is greater than 20, মানে 20-এর থেকে বড় অথবা 5-এর থেকে ছোট। এই দুইটার মধ্যে যদি কোনো একটা হয়, তাহলে সে লিখবে x is within range। আর যদি এই দুইটার মধ্যে কোনো একটা না হয়, তাহলে সে লিখবে আউট অফ রেঞ্জ। তাহলে চলুন রান করে দেখি। আমি এখানে সাপোজ 12 লিখলাম, আমাকে দেখাচ্ছে আউট অফ রেঞ্জ। আবার একই জায়গায় আমি যদি এখানে 21 লিখি, তাহলে আমাকে দেখাচ্ছে x is within range। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে, আমি যদি 12 লিখি তাহলে কি হচ্ছে? আচ্ছা এই জিনিসটা আমরা যদি দেখতে চাই, তাহলে আপনারা একটা বিষয় ফলো করতে পারেন, সেটা হচ্ছে ইন্সপেক্ট, রাইট ক্লিক করে তারপর এখানে সোর্সে যাবেন। আপনারা এই যে এইচটিএমএল ফাইল আর অ্যানাদার জেএস, বা আপনাদের যে জেএস ফাইল আছে সেটা এখানে দেখতে পাবেন। তো আমরা জেএস ফাইলে যাব, জাভাস্ক্রিপ্ট ফাইল, সেখানে যে এই যে যে কোনো একটা লাইনে ব্রেক পয়েন্ট সেট করব যেখান থেকে আমরা দেখতে চাচ্ছি, মানে এখানে এসে প্রোগ্রামটা থেমে যাবে। দেখেন ব্রেক পয়েন্ট মানে হচ্ছে এখানে আমি থামাই দিব প্রোগ্রামটা। এখন যদি আমি রিলোড মারি, তাহলে দেখেন আমাকে কোন একটা নাম্বার ইনপুট চাচ্ছে, তারপরে কি হলো, এখানে এসে প্রোগ্রামটা থেমে গেল। কারণ প্রথম লাইনে আমি যদি ব্রেক পয়েন্ট সেট করতাম, তাহলে সে প্রথম লাইনে থেমে যেত। ফর এক্সাম্পল আমি যদি এখন রিলোড মারি, দেখেন প্রথম লাইনে থেমে
গেল। এখন যদি আপনারা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন স্টেপ ওভার লেখা আছে, অথবা এখানেও দেখতে পাবেন স্টেপ ওভার লেখা আছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে সে এই লাইনটা রান করে ফেলবে। আমি স্টেপ ওভার লিখলাম, ক্লিক করলাম। এখন আমি যদি কোনো একটা নাম্বার দিই তাহলে সে ওই লাইনটা রান করছে, মানে কি প্রম্পট আমাকে সামনে দেখাইছে। এখন দ্বিতীয় লাইনে যা দেখেন আবার থেমে গেছে। এখন যদি আমি স্টেপ ওভার দিই তাহলে সে আবার এই লাইনটা রান করবে। আর বর্তমানে এক্স এর মান কত এটা যদি জানতে চান তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে স্ক্রিপ্ট এক্স 43, তাই না? 43 লেখা আছে। ইভেন আপনি যদি এখানেও যে লিখেন এক্স এন্টার দেন 43 দেখাবে। এবং এটা দেখেন স্ট্রিং দুইটা কোটেশন দিয়ে মাঝখানে 43 লেখা আছে। সোর্সে ফেরত যাই। এখন যদি আমি স্টেপ ওভার দিই তাহলে দেখেন এখন যদি আমি এক্স লিখে এন্টার দিই আমাকে দেখাচ্ছে 43, মানে নর্মাল ইন্টিজার নাম্বার। মানে আপনি এখানে কিন্তু এখন এক্স এর ইন্টিজার নাম্বার পেয়ে গেলেন। সো এক্স এর মান এখন বর্তমানে কত 43 এখানে আমাকে দেখাচ্ছে খুব সুন্দরভাবে। এটাই সুবিধা। আপনি ইভেন যদি মাউস কার্সর নিয়ে যান ওর উপরে তাহলে দেখেন উপরে লেখা উঠছে 43। মানে এটা হচ্ছে ডিবাগ করা বলে এটাকে। আপনি লাইন বাই লাইন কোডটাকে রান করতে পারবেন এবং রান করে দেখতে পারবেন যে কখন কোন মানটা চেঞ্জ হচ্ছে, কত হচ্ছে। এখন দেখেন এক্স এর মান হচ্ছে 43, তাহলে 43 কি 5 এর থেকে ছোট? না ভাই। আবার 43 20 এর থেকে কি বড়? জি ভাই। তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে, মানে এপাশে যেটা আছে সেটা হচ্ছে মিথ্যা, ফলস, আর এপাশে যেটা আছে সেটা কিন্তু ট্রু, সত্য। দেখেন এখানে আমাকে ইয়েও দেখাচ্ছে, ট্রু দেখাচ্ছে, তাই না? হ্যাঁ ভাই। আবার এটা দেখাচ্ছে ফলস, মানে আপনার জিনিসটা অলরেডি দেখাই দিচ্ছে। আচ্ছা, এখন বিষয়টা চিন্তা করে দেখেন, এক পাশে আছে ফলস, অরর দিয়ে লেখা আছে ট্রু। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা কি বলছিলাম 0+1, তাহলে কি হয়? 1 হবে ভাই। 1 হবে, মানে ট্রু হবে। জি দেখেন ভাই। এটা যদি আমি এন্টার দিই তাহলে আমাকে ট্রু দেখাচ্ছে, তার মানে এখানে শর্তটা সত্য। এই শর্তটা আসলে কমপ্লিটলি সত্য হবে। তো আমি যদি এই লাইনটা এক্সিকিউট করি, স্টেপ ওভারে ক্লিক করি, তাহলে দেখেন ভিতরে ঢুকে বললো অ্যালার্ট। তার মানে এখন আমি স্টেপ ওভার করলে আমাকে একটা অ্যালার্ট দেখাবে। দেখছেন এক্স ইজ উইদিন রেঞ্জ লেখা উঠলো। তো প্রোগ্রামটা 11 নম্বর লাইনে চলে গেল। দেখেন এক্স এলস এর যে লাইনটা আছে এই অংশটা কিন্তু সে রানই করলো না, সে ডাইরেক্ট 11 নম্বর লাইনে জাম্প করলো। এখন যদি আমি স্টেপ ওভার দিই তাহলে প্রোগ্রাম রান শেষ। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ইভেন আমার এই যে দুইটা যদি আমি ব্রেক পয়েন্ট সেট করি, সাপোজ মনে করেন যে দুইটা ব্রেক পয়েন্ট সেট করা আছে। এখন আপনার প্রোগ্রামটা রান হওয়ার সময় প্রথম ব্রেক পয়েন্টে থামলো, আপনি চাচ্ছেন যে পরবর্তী লাইনে স্টেপ ওভার করবেন না। এই যে আরেকটা যে বাটন দেখতে পাচ্ছেন এটা নেক্সট স্টেপ ওভার পর্যন্ত, সরি নেক্সট ব্রেক পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে, মানে আপনার প্রোগ্রামটা আর থামবে না। ওই যে প্রত্যেকটা লাইনে লাইনে থামছিল না একটু আগে, যদি এটাতে ক্লিক করেন তাহলে প্রোগ্রামটা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না সে নেক্সট কোনো ব্রেক পয়েন্ট পাচ্ছে। মানে 6 নাম্বার লাইনে নেক্সট ব্রেক পয়েন্ট পাবে সে, তখন সে থামবে, তার আগে কিন্তু সে 3 নাম্বার লাইনে থামবে না। দেখেন আমি এখন এটা যদি প্লে করি, দেখেন এখানে আমাকে কিছু একটা চাচ্ছে, আমি লিখলাম 12। এখন সে ডাইরেক্ট 6 নাম্বার লাইনে থামলো, সে কিন্তু 3 নাম্বার লাইনে থামেনি। আবার একই জায়গায় যদি আমি এটা আউট করে দিই এবং আরেকবার রিলোড দিই, দেখেন এখন যদি আমি এটাতে ক্লিক করি সে কিন্তু আর থামবেই না পরবর্তীতে, কারণ কোনো ব্রেক পয়েন্ট নাই আর পরে। দেখছেন ডাইরেক্ট আমাকে আউটপুট দেখাই দিল। আর যদি আমি ওই প্লে বাটনে, মানে প্লে বাটনের মতো যেটা আছে রিজিউম বাটন, এটাতে যদি আমি ক্লিক না করি, স্টেপ ওভারে ক্লিক করি, তাহলে সে লাইন বাই লাইন আমাকে দেখাবে বিষয়টা। দেখছেন প্রত্যেকটা লাইনে সে থামছে এবং সে কখন কোনটাতে ঢুকছে সেটাও আমাকে দেখাচ্ছে। সো এইটা ব্রেক পয়েন্টের একটা খুব ভালো সুবিধা, ডিবাগ করতে গেলে খুবই কাজে দেয় এটা। মানে আপনি যদি চান, মানে সাপোজ মনে করেন আপনি আপনার প্রোগ্রামটাকে একভাবে কাজ করাতে চাচ্ছেন কিন্তু সে কাজ করছে না, সামাও কোনো একটা প্রবলেম হয়েছে, তখন আপনি জানতে পারবেন যে কোথায় প্রবলেমটা হয়েছে, কিভাবে হয়েছে, এই ব্রেক পয়েন্টের মাধ্যমে এবং ডিবাগিং এর মাধ্যমে। ইভেন আপনারা যখন
বাগ বাউন্টিতে ঢুকবেন, তখনও সেখানে যে বিভিন্ন মান চেঞ্জ করে করে আপনারা দেখতে পারবেন যে কোথায় কি হচ্ছে, কোনো ভুল তৈরি হচ্ছে কিনা, এরকম বিভিন্ন কিছু টেস্ট করতে পারবেন আপনারা। এই জিনিসটা কিন্তু তখনও খুব কাজে দিবে। মানে এই জিনিসটা শুধুমাত্র যে এই ওয়েবসাইটের ক্ষেত্রেই কাজে দিবে এমন না, আপনি যে কোনো ওয়েবসাইটে সোর্সে যায় কিন্তু এরকম ব্রেক পয়েন্ট সেট করতে পারবেন, এবং সাথে সাথে রিলোড মারলেন দেখবেন দেখবেন যে ওইখানে এসে থেমে গেছে, যদি সেই অংশটা রান হয় সেই সময়। আচ্ছা, এখন আমি সাপোজ আপনাদেরকে একটা এলস এর মান ইনপুট দিয়ে দেখাচ্ছি। মনে করেন আমি দিলাম 13, তাহলে এক্স এর মান কত বর্তমানে? 13। দেখেন ডবল কোটেশন দিয়ে ঘিরা আছে, তার মানে এটা একটা স্ট্রিং। লাইন এক্সিকিউট করলাম, এখন 13 হচ্ছে নাম্বার, ডবল কোটেশন চলে গেছে। এখন দেখেন প্রথম যে অংশটা আছে এই অংশটা ফলস দেখাচ্ছে, কারণ 13 যেটা, এটা কিন্তু 5-এর থেকে ছোট না। এখানে শর্তটা কি দিয়ে আছে? 13 ইজ লেস দেন 5, 13 5-এর থেকে ছোট, এটা কি সত্য? না ভাই, আবার আরেকটা শর্ত দেয়া আছে 13 20-এর থেকে বড়, এটা কি সত্য? এটাও ভাই ফলস। হ্যাঁ, তার মানে দুইটাই আমাদের কাছে ফলস চলে আসছে। সো দুইটাই যখন ফলস আসতেছে তখন কি হলো যে আমরা কি দেখছিলাম 0 + 0 = কত হয়? 0। 0 হয়। তার মানে যখন আমি দুইটাই ফলস পেয়ে যাচ্ছি তখন আমাকে ফলস আউটপুট হিসেবে দিবে, 0 মানেই তো ফলস। সো ফলস মানে কি, ইফ এর কন্ডিশনটা এক্সিকিউট করবে না সে, তার মানে সে ভিতরে ঢুকবে না, সে তখন এলসে চলে যাবে। এখন দেখেন আমি স্টেপ ওভার করি, দেখছেন এলসে ঢুকে পড়ছে সে ডাইরেক্ট, সে কিন্তু এর ভিতরে ঢুকেনি, আর 7 নম্বরের ভিতরে ঢুকেনি। এখন যদি আমি রান করি তাহলে আমাকে দেখাচ্ছে আউট অফ রেঞ্জ। বিষয়টা মজার না ব্রেক পয়েন্ট? জি ভাই। আচ্ছা, সো আপনারা এই পর্যন্ত সব বুঝতে পারছেন? হ্যাঁ এখন ভাই, যদি বুঝতে কারো পারছি। প্রশ্ন থাকে তাহলে একটু করতে পারেন, কারণ টাইম শেষের দিকে। আমরা নেক্সট আরেকটা লিংক দিব, সেটাতে জয়েন করবেন। তবে সেই পর্যন্ত আপনাদের সব প্রশ্নগুলো বলেন, বা যে কোনো যদি সমস্যা হয়ে থাকে। কারোই কি কোনো প্রশ্ন নাই? মনে হচ্ছে কারোর প্রশ্ন নাই। আচ্ছা, তো আমি আরেকবার একটু পুনরায় পুরোটা রিভিউ করি। তো এখানে যেটা ছিল, আমরা শুরুতে যেটা শিখলাম যে ইফ এলস, ইফ এলস কি ছিল? ইফ দিয়ে একটা শর্ত, সেখানে ট্রু অথবা ফলস থাকবে, দেন এলস। সেখানে ট্রু অথবা ফলস থাকবে, তারপরে যদি এলস থাকে এবং এখানে যদি ফলস থাকে তাহলে সে এলস এর মধ্যে চলে যাবে। কিন্তু যদি এখানে এলস না থাকে তাহলে সে আর কোনো কিছুই করবে না, ডাইরেক্ট সে স্কিপ করে চলে যাবে। মানে অ্যালার্ট সাপোজ হ্যালো দিলাম, সে শুধুমাত্র এই অংশটা রান করবে, অ্যালার্টের অংশটুকু, যদি এটা ট্রু হয়। আর যদি না হয় তাহলে সে রানই করবে না। আচ্ছা, ব্রেক পয়েন্ট আউট করে দিই, দেখেন কোনো কিছু রান করছে না। একই জায়গায় যদি আমি ট্রু করে দিই তাহলে আমাকে ওইটা রান করে দেখাবে, ভিতরে যা কিছু আছে হ্যালো দেখাচ্ছে। আবার একই জায়গায় এলস যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে ভিতরে একটা মেসেজ দেখাতো, যদি এটা ফলস হতো। হ্যালো দেখাচ্ছে কারণ এখানে ট্রু আছে, আর যদি আমি এখানে ফলস করে দিই তাহলে আমাকে সেক্ষেত্রে ওয়ার্ল্ড দেখাবে। অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড দেখানোর পরে এখন যদি আমি এখানে সাপোজ আমার এক্সট্রা কোনো কন্ডিশনের প্রয়োজন পড়ে, তাহলে আমি যেটা করতে পারি যে এখানে আবার এলস ইফ দিতে পারি। এখানেও ওরকম ট্রু ফলস থাকতে পারে। ট্রু ফলস বলতে আপনাদের এখানে কিন্তু এরকম গ্রেটার দেন লেস দেন এর মাধ্যমে কোনো শর্ত থাকতে পারে, অথবা দেখা যাচ্ছে ডাবল ইকুয়াল, এখানে 10-এর জায়গায় কোনো ভ্যারিয়েবল থাকতে পারে, 20-এর জায়গাতেও কোনো ভ্যারিয়েবল থাকতে পারে।
আমি ডাইরেক্ট ট্রু ফলস দিয়ে দেখাচ্ছি বিষয়টা। এখানে যদি ট্রু থাকে তাহলে সে প্রথমটাতে ঢুকবে না। ডাবল ইকুয়াল দিয়ে কি বোঝাচ্ছে ভাই? ডাবল ইকুয়াল ডাবল ইকুয়াল বলতে বোঝাচ্ছে যে সমান কিনা। সাপোজ মনে করেন যে লেট এক্স ইকুয়াল টু 10। এখন আমি জানতে চাচ্ছি ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 9, যদি এক্স 9 হয় তাহলে সে কি করবে? অ্যালার্ট 9। যদি এলস ইফ যদি এক্স ইকুয়াল ইকুয়াল 10 হয় তাহলে সে কি করবে? অ্যালার্ট করবে 10। তার মানে ডাবল ইকুয়াল দ্বারা বোঝাচ্ছে যে এক্স 9 কিনা বা এক্স 10 কিনা। আমি কন্ডিশনের মাধ্যমে চেক করছি যে এক্স এর মান আসলে কত, 9 নাকি 10 না কত। এভাবে চাইলে আমরা চেক করতে পারবো। সো দেখেন এক্স 10 আমাকে প্রিন্ট করে দেখালো। ইভেন এখানে আমি যদি 10 লিখি তাহলে সে আমাকে 10 দেখাবে। মানে সে যেটা এলস ইফ আছে এক্স ইকুয়াল টু 10, সেটা কিন্তু শর্তটা সত্য হয়েছে, কারণ এক্স এর মান হচ্ছে 10। নর্মালি একটা ইকুয়াল ব্যবহার করা হয় এক্স এর মধ্যে কোনো মানটা অ্যাসাইন করার জন্য, কিন্তু দুইটা ইকুয়াল ব্যবহার করা হয় এক্স কোনো মানের সমান কিনা সেটা চেক করার জন্য। মানে আপনি যদি এইভাবে লিখেন অ্যালার্ট এক্স ইকুয়াল ইকুয়াল 10, তাহলে দেখেন কি আসে? ট্রু আসতেছে, মানে এটা ট্রু অথবা ফলস তৈরি করে। ইভেন আমি যদি এক্স ইকুয়াল ইকুয়াল 9 লিখি তাহলে সেক্ষেত্রে বোঝায় ফলস, মানে এক্স কিন্তু 9 এর সমান না, মানে এটা সমান কিনা এটা বিষয়টা নির্ধারণ করছে, এবং এই অংশটা মিলে একটা ট্রু ডাবল ফলস রিটার্ন ইকুয়াল দিয়ে করছে। বুলিয়ান এক্সপ্রেশন বোঝাচ্ছে তাহলে? জি। ইভেন আপনি চাইলে নট ইকুয়াল ইউজ করতে পারেন, মানে এক্স 9 এর সমান না এরকম চেক করার জন্য। যদি 9 এর সমান না হয় তাহলে সেক্ষেত্রে সে ট্রু দিবে। দেখেন ট্রু দিছে। কিন্তু আমি যদি এখানে 10 দিই, আমি কি শর্ত দিছি যে এক্স 10 এর সমান না, এক্স এর মান কত? 10, কিন্তু 10 তো 10 এর সমান, সেক্ষেত্রে এটা শর্তটা মিথ্যা। তখন যদি আমি রান করি তাহলে আমাকে ফলস দিচ্ছে। সো নট ইউজ করতে পারেন, ইকুয়াল ইকুয়াল ইউজ করতে পারেন, ইভেন ট্রিপল ইকুয়াল ইউজ করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে ইকুয়াল ইকুয়াল আর ট্রিপল ইকুয়াল এর মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, আমার বেশি সময় আর নাই, আমি এই পার্থক্যটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট লিংক দেওয়ার পরে। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, লিংক দেওয়া হয়েছে, তাহলে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আর আপনারা আচ্ছা, কাইন্ডলি আবার অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে?